হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োসোর্স। দেখো, আমরা শুরু করেছিলাম হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, যার অলরেডি আমাদের একটা লেকচার হয়ে গেছে। আজকে আমাদের হচ্ছে লেকচার 2। আমরা পড়ছিলাম কি ইমিউনিটি মানে আমি বলেছিলাম যে আমাদের শরীরের মধ্যে এমন একটা অ্যাবিলিটি বা এমন একটা সামর্থ্য যেটা বহিরাগত রোগ জীবাণুর বিরুদ্ধে কী করে আমাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এখন এই যে ইমিউনিটিটাকে আমি বলেছিলাম দু ধরনের হয়। কি একটা হচ্ছে ইনেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। দেখো, একটা ইনেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট ইমিউনিটি মানে যেটা হচ্ছে জন্মগত, অর্থাৎ সহজাত অনাক্রমতা, যেটা তোমার কি না জন্মের সাথে সাথে তোমার শরীরের মধ্যে এই সামর্থ্যটা আছে যে কোনো জীবাণুর বিরুদ্ধে লড়াই করার। আর দেখো, অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে কি? অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে হচ্ছে যে অনাক্রমতাটা তুমি অর্জন করেছো জন্মের পর। হতে পারে সেটা তোমার শরীরে কোনো ভাইরাস অ্যাটাক করছে, তার থ্রু তোমার শরীরে তার বিরুদ্ধে অনাক্রমতা হয়েছে, অথবা হতে পারে ভ্যাকসিনের থ্রু। অর্থাৎ তুমি জন্মের পর পরিবেশ থেকে তুমি অর্জন করেছো যে অনাক্রমতা, সেটাই হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অর্জিত অনাক্রমতা। এখন দেখো, আমার শরীরে যখন কোনো একটা জীবাণু প্রবেশ করে তখন তাকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন ডিফেন্স লাইন আছে, ঠিক আছে? সেটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছিলাম। একটা ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম, একটা সেকেন্ড লাইন, আর একটা হচ্ছে থার্ড লাইন। দেখো, ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজমের আন্ডারে আমরা কি বলেছিলাম না, সেখানে আমরা বলেছিলাম দুটো ব্যারিয়ার আছে, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে ফিজিওলজিক্যাল। দেখো, ফিজিক্যাল মানে আমি কি বলেছিলাম? ফিজিক্যাল মানে আমি বলেছিলাম আউটসাইড দ্য বডি, অর্থাৎ যখন কোনো একটা জীবাণুকে আমাদের বডির বাইরে থেকেই প্রতিরোধ করার চেষ্টা করবে। তার আন্ডারে যেমন আমি বলেছিলাম স্কিন, আমাদের মিউকাস লেয়ার, এগুলো সব হচ্ছে কি না ফিজিক্যাল ব্যারিয়ার। দেখো, সেখানে যদি প্রতিরোধ হয় ঠিক আছে, কিন্তু এটা বাদ দিয়েও ফার্স্ট লাইন ডিফেন্স আন্ডার আর একটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। ফিজিওলজিক্যাল ব্যারিয়ার মানে হচ্ছে কি ইনসাইড দ্য বডি, আমাদের বডির ভিতরে। যেমন আমাদের মুখের মধ্যে যে লালা গ্রন্থি আছে, সেখান থেকে যে লালা রস অর্থাৎ স্যালাইভা নিঃসৃত হয়, সেটাও তোমার কি করে না জীবাণুকে প্রতিরোধ করে। সেকেন্ডলি, যেমন আমাদের চোখের জল টিয়ার্স, সেটাও হচ্ছে। আচ্ছা, যদি আমাদের গাটের মধ্যে প্রবেশ করেও যায় জীবাণুটা, তাহলে আমাদের পাকস্থলীর মধ্যে যে HCl ক্ষরিত হয়, সেটাও কিন্তু কি না সেটাও জীবাণুকে প্রতিরোধ করে। তাহলে এগুলো সব হচ্ছে কি ফিজিওলজিক্যাল ভেরিয়ার। ফিজিওলজিক্যাল মানে ইনসাইড দ্য বডি, আর এই ফিজিক্যাল আর ফিজিওলজিক্যাল এই দুটো হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম। এবার ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজমে যদি কোনো জীবাণু প্রতিরোধ হয় তো ঠিক আছে, যদি না হয় তো তাকে অ্যাটাক করবে কে না সেকেন্ড লাইন ডিফেন্স মেকানিজম। তাকে প্রতিরোধ করার চেষ্টা করবে কোন মেকানিজম? সেকেন্ড লাইন ডিফেন্স মেকানিজম। এর আন্ডারে দেখো টোটাল আমাদের 4টা মেকানিজম আছে। হতে পারে সেলুলার ভেরিয়ার, হতে পারে ইনফ্লামেটরি ভেরিয়ার, হতে পারে ফিভার, হতে পারে সাইটোকাইন ভেরিয়ার। এই 4 ধরনের আমাদের ভেরিয়ার আছে, যেটা কার আন্ডারে পড়ছে না যেটা আমাদের সেকেন্ড লাইন ডিফেন্সের আন্ডারে পড়ছে। তার মধ্যে অলরেডি আমাদের প্রিভিয়াস ক্লাসে দেখো সেলুলার ব্যারিয়ার আমাদের হয়ে গেছে, অর্থাৎ আমাদের সেল বিভিন্ন পদ্ধতিতে জীবাণুকে কি করে না প্রতিরোধ করার চেষ্টা করে। ওকে, এটা বাদ দিয়েও দেখো আমরা দেখেছিলাম ইনফ্লামেটরি ভেরিয়ার, অর্থাৎ সয়েলিং, আমাদের শরীরের পার্টিকুলার কোনো একটা পোর্শনে সয়েল হয়ে যাচ্ছিল, তারপর সেখানে কী হচ্ছিল ডায়াফ্যাডেসিস পদ্ধতিতে কী হচ্ছিল না WBCগুলো ওই ক্ষতস্থানে গিয়ে পরে ব্যাকটেরিয়া বা যে কোনো জীবাণুকে কী করছিল ধ্বংস করছিল। সেটা অলরেডি আমরা ডিটেলসে আগের ক্লাসে পড়েছি। তাহলে সেলুলার ব্যারিয়ার আর ইনফ্লামেটরি ব্যারিয়ার এই দুটো আমরা আগের ক্লাসে পড়ে নিয়েছি। আজকে আমরা পড়বো দেখো ফিভার এবং সাইটোকাইন ব্যারিয়ার। তাহলে আমাদের সেকেন্ড লাইন ডিফেন্স যে মেকানিজম সেটা কমপ্লিট হয়ে যাবে, আর তারপর থার্ড লাইন ডিফেন্স মেকানিজম যেটা অ্যাকোয়ার্ড অর্থাৎ পুরোপুরি অর্জিত, সেটাও আমরা দেখে নেব। ঠিক আছে, চলো তাহলে সেকেন্ড লাইন ডিফেন্সের আন্ডারে আমরা আজকে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ফিভার। দেখো, ফিভার অ্যাকচুয়ালি কি হয়। দেখো, আমরা যদি ফিভারের কথা বলি তাহলে মনে রাখবে ফিভার, প্রথমে মনে করো তোমার শরীরে কোনো একটা জীবাণু অ্যাটাক করেছে, হতে পারে সেটা কোনো ভাইরাস, হতে পারে কোনো ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো দেখবে ডাক্তার তোমাকে যদি তোমার ফিভার হয় অনেক সময় TLC DLC এগুলো কাউন্ট করতে বলে। কেন বলে? TLC মানে কি টোটাল লিউকোসাইট কাউন্ট, অর্থাৎ তোমার শরীরে যদি লিউকোসাইটের পরিমাণ বেড়ে যায়, তোমার শরীরে যদি WBCর পরিমাণ বেড়ে যায়, মানে তোমাকে ধরে নিতে হবে তোমার শরীরে কোনো জীবাণু প্রবেশ করেছে। সাপোজ মনে করো আমাদের বর্ডার লাইনে যদি সোলজারের পরিমাণ বেড়ে যায়, তাহলে তোমরা কি বলবে? নিশ্চয়ই আমরা বলতে পারি যে আমাদের শত্রুপক্ষ অ্যাটাক করেছে বর্ডার লাইনে, তাই সেখানে আমাদের বেড়ে গেছে সোলজারের পরিমাণ। ঠিক একই রকমভাবে আমাদের শরীরে যদি WBCর পরিমাণ বেড়ে যাচ্ছে, মানে কনফার্ম তোমার শরীরে কোনো জীবাণু প্রবেশ করেছে। আরেকটা ডাক্তার দেখবে টেস্ট করতে বলে DLC। DLC মানে হচ্ছে ডিফারেন্স লিউকোসাইট কাউন্ট।
অর্থাৎ কী ধরনের ডাব্লিউবিসির পরিমাণ তোমার শরীরে বেড়েছে তার উপরে আমরা চিহ্নিত করতে পারি যে তোমার শরীরে কী ধরনের জীবাণু প্রবেশ করেছে। তাহলে টোটাল লিউকোসাইট কাউন্ট আমরা বুঝতে পারি যে তোমার শরীরে কনফার্ম কোনো জীবাণু প্রবেশ করেছে। ডিএলসির সাহায্যে আমরা বুঝতে পারি, অর্থাৎ ডিফারেন্স লিউকোসাইট কাউন্ট থেকে, যে কী ধরনের শ্বেতকণিকা তোমার শরীরে বেড়েছে তার অনুপাতে আমরা বুঝতে পারবো কী ধরনের জীবাণু তোমার শরীরে প্রবেশ করেছে। তাহলে মনে করো তোমার শরীরে কোনো একটা প্যাথোজেন অ্যাটাক করছে, আমি পার্টিকুলার কোনো নাম লিখছি না, ভাইরাস, ব্যাকটেরিয়া, মনে করো তোমার শরীরে কোনো একটা প্যাথোজেন অ্যাটাক করেছে, সাপোজ কোনো একটা প্যাথোজেন অ্যাটাক করেছে। আচ্ছা, প্যাথোজেন অ্যাটাক করার পর তোমার শরীরে সে তো চুপচাপ বসে থাকবে না, সে কী করবে, কোনো টক্সিক পদার্থ রিলিজ করবে যেটা তোমার জন্য হার্মফুল, যেটা তোমার জন্য টক্সিক। তাহলে মনে করো যে প্যাথোজেনটা অ্যাটাক করেছে সেই প্যাথোজেনটা রিলিজ করছে কোনো একটা টক্সিক, সাপোজ এই যে প্যাথোজেনটা, এই প্যাথোজেনটা কী করছে, সাপোজ রিলিজ টক্সিন, রিলিজ টক্সিন, একটা পদার্থ সিক্রেট করছে যেটা আমাদের জন্য টক্সিক, ঠিক আছে। আচ্ছা, যখন প্যাথোজেন কোনো একটা টক্সিক পদার্থ রিলিজ করবে তখন আমাদের যে ইমিউনো সিস্টেম সেও চুপচাপ বসে থাকবে না, তাকে প্রতিরোধ করার জন্য সেও কী করবে, তার ডিফেন্স হিসাবে কোনো একটা বস্তু বা বলতে পারো কোনো না কোনো একটা প্রোটিন সে তৈরি করবে, যে কী করবে, এই টক্সিনটাকে প্রতিরোধ করার চেষ্টা করবে। তো আমাদের যে ডাব্লিউবিসি তখন কি করে, দেখো যখন কোনো একটা প্যাথোজেন টক্সিক রিলিজ করে তখন আমাদের যে ডাব্লিউবিসি সে রিলিজ করে কি না, সে রিলিজ করে একটা প্রোটিন যেটা হচ্ছে ইন্টারলিউকিন, ঠিক আছে। আমাদের যে ডাব্লিউবিসি সে রিলিজ করে কি না, সে রিলিজ করে ইন্টারলিউকিন, কি রিলিজ করে, ইন্টারলিউকিন। এখন দেখো এই যে ইন্টারলিউকিন, অ্যাকচুয়ালি যদি ইন্টারলিউকিনটা কি যদি বলা হয় তাহলে মনে রাখবে এই ইন্টারলিউকিনটা হচ্ছে, এটা হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। ইন্টারলিউকিনটা কি না, এটা হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন মানে এক ধরনের প্রোটিন, সে প্রোটিনের একটু মডিফিকেশন হয়েছে। কি মডিফিকেশন হয়েছে না, তার মধ্যে কার্বোহাইড্রেট যোগ হয়ে গেছে। তাহলে প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট যোগ হয়ে গেছে, তখন এই মডিফাইড প্রোটিনটার আমরা নাম দিচ্ছি কি না, এটার নাম দিচ্ছি আমরা গ্লাইকোপ্রোটিন। তাহলে ইন্টারলিউকিন কি না, ইন্টারলিউকিন হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন যেটাকে সিক্রেট করে কে ডাব্লিউবিসি। এখন দেখো এই যে ইন্টারলিউকিন কি করে না, এই টক্সিক পদার্থের বিরুদ্ধে লড়াই করে। তাহলে প্যাথোজেন রিলিজ করছে টক্সিন, তার বিরুদ্ধে ডাব্লিউবিসি রিলিজ করছে ইন্টারলিউকিন। তাহলে এ রিলিজ করছে টক্সিন, ও রিলিজ করছে ইন্টারলিউকিন। তাহলে দুজনের মধ্যে কি হচ্ছে বলতে পারো, একটা ওয়ার হচ্ছে, একটা যুদ্ধ হচ্ছে, ঠিক আছে। এ চেষ্টা করছে কি করছে না, টক্সিনটাকে রিলিজ করে পরে আমাদের ক্ষতি করার, ও চেষ্টা করবে কি না তার বিরুদ্ধে প্রতিরোধ করার। এখন দেখো এই যে টক্সিক বলো বা ইন্টারলিউকিন বলো, এগুলো হচ্ছে কি, এগুলো সব হচ্ছে এক ধরনের সাবস্টেন্স যেটাকে আমরা কি বলবো, পাইরোজেন। তাহলে তুমি দেখো এই যে টক্সিক পদার্থের কথা বলো যদি, বা তুমি ইন্টারলিউকিন তার বিরুদ্ধে যে বস্তুটা তৈরি হচ্ছে বা প্রোটিনটা, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে এক ধরনের সাবস্টেন্স যেটাকে আমরা এক কথায় বলি পাইরোজেন। এক কথায় আমরা কি বলি, এক কথায় আমরা এগুলোকে বলি পাইরোজেন। ক্লিয়ার। এখন দেখো যদি এই দুজনের মধ্যে যুদ্ধ হয়, অর্থাৎ প্যাথোজেন সিক্রেট টক্সিক আর এদিকে ডাব্লিউবিসি সিক্রেট ইন্টারলিউকিন, তার মানে কি এক কথায় আমাদের শরীরে পাইরোজেনের পরিমাণ বৃদ্ধি হচ্ছে। এবার দেখো আমাদের শরীরে যদি পাইরোজেনের পরিমাণ বৃদ্ধি হয় তখন এই পাইরোজেন কি করে বলতো, এ আমাদের হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে দেয়। পাইরোজেন কি করে না, পাইরোজেন মনে রাখবে এ কি করে না, এ স্টিমুলেট হাইপোথ্যালামাস, আমাদের যে হাইপোথ্যালামাস সে হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে দেয়, উত্তেজিত করে দেয়। এবার দেখো হাইপোথ্যালামাসকে যখন উত্তেজিত করে দেয়, আমরা জানি হাইপোথ্যালামাস কি, এটা হচ্ছে একটা থার্মোস্টেট, দ্যাটস মিনস রেগুলেট বডি টেম্পারেচার, এক কথা আমরা বলতেই পারি। দেখো তাহলে যেটা হাইপোথ্যালামাস এটা কি বলে, এটা হচ্ছে ইট ইজ এ থার্মোস্টেট, এক কথা আমরা বলতেই পারি ইট ইজ এ থার্মোস্টেট, দ্যাট ইজ আমরা বলতে পারি কি না, রেগুলেট বডি টেম্পারেচার। আমাদের যে বডি টেম্পারেচার সে বডি টেম্পারেচারকে রেগুলেট করে। এখন দেখো যদি হাইপোথ্যালামাস স্টিমুলেট হয়ে যায় তার মানে কনফার্ম আমাদের যে বডি টেম্পারেচারটা সেটা কী হবে, ইনক্রিজ হবে। তাহলে ইনক্রিজ বডি টেম্পারেচার, এটার ফলে কী হবে দেখো, এটার ফলে আমাদের বডি টেম্পারেচারটা ইনক্রিজ হয়ে যাবে।
ইনক্রিজ বডি টেম্পারেচার, আমাদের বডি টেম্পারেচার ইনক্রিজ হয়ে যাবে। এখন দেখো এই বডি টেম্পারেচারটা ইনক্রিজ হলে কী হবে, তার জন্য তো আমাদের ফিভার এলে কী হয়, বডি টেম্পারেচার ইনক্রিজ হয়। এখন দেখো এই বডি টেম্পারেচার যে ইনক্রিজ হচ্ছে এটাও কিন্তু বলতে পারো এক ধরনের ডিফেন্স মেকানিজম। তার কারণ কি দেখো, আমরা জানি, আমরা এখনও পড়িনি, এনজাইম বা বলতে পারো উৎসেচক অ্যাকচুয়ালি যখন কোনো একটা প্রোটিন ক্যাটালিস্ট রূপে কাজ করে তখন সেই প্রোটিনটাকে আমরা বলি উৎসেচক। কিন্তু এই উৎসেচকটা ক্রিয়া করার জন্য একটা সুইটেবল টেম্পারেচারের দরকার। উৎসেচক কী করে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে কাজ করে। ওই নির্দিষ্ট টেম্পারেচারের থেকে যদি টেম্পারেচারটা বেশি হয়ে যায় তাহলে সেই উৎসেচকটা নষ্ট হয়ে যায়। আর সেকেন্ডলি যে টেম্পারেচারেও কাজ করে তার থেকে যদি অনেক কম হয়ে যায় তাহলে কি হয় না, ওই এনজাইমটা নিষ্ক্রিয় হয়ে যায়। অর্থাৎ টেম্পারেচার কম হলেও জ্বালা, আবার বেশি হলেও জ্বালা। অর্থাৎ এনজাইম একটা পারফেক্ট একটা নির্দিষ্ট টেম্পারেচারে কাজ করে। এবারে সেটা এনজাইম টু এনজাইম ভেরি করে যে কোন এনজাইম কত টেম্পারেচারে কাজ করবে, সেটা আলাদা ব্যাপার। এখন দেখো আমাদের যখন কোনো একটা প্যাথোজেন কী করছে, তার এই যে টক্সিক পদার্থটাকে রিলিজ করছে, অ্যাকচুয়ালি টক্সিক পদার্থটা কি, এটাও তো একটা প্রোটিন যেটা এনজাইম রূপে কাজ করছে। তাহলে দেখো এই প্যাথোজেনের যে এনজাইমগুলো সেটা কিন্তু যখন আমাদের বডি টেম্পারেচারটা ইনক্রিজ হয়ে যাবে তারা কিন্তু আর কাজ করতে পারবে না। কেন পারবে না, কারণ আমরা জানি যে এনজাইম একটা নির্দিষ্ট টেম্পারেচারে কাজ করে, সেই টেম্পারেচারের থেকে বেশি টেম্পারেচারে কাজ করতে পারে না। তাহলে দেখো আমার বডিতে যে টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে এটাও কিন্তু একটা ডিফেন্স মেকানিজমের কিন্তু কাজ করছে। তাহলে এখানে কী হবে, ডিক্রিজ মাইক্রোবিয়াল গ্রোথ। যখন আমার এখানে কি হচ্ছে না, বডি টেম্পারেচারটা ইনক্রিজ হচ্ছে, তার মানে আমি করতে বলতে পারি ডিক্রিজ মাইক্রোবিয়াল গ্রোথ। তখন আমাদের কি হচ্ছে, মাইক্রোবিয়াল গ্রোথ অর্থাৎ প্যাথোজেনের যে গ্রোথ সেটা কি হচ্ছে, ডিক্রিজ হয়ে যাচ্ছে। কেন ডিক্রিজ হচ্ছে, কারণ বডি টেম্পারেচার, সেই বডি টেম্পারেচার ইনক্রিজ হয়ে গেছে তাই। ক্লিয়ার? এবারে কোশ্চেনটা হচ্ছে যে যদি আমরা এই বডি টেম্পারেচারকে কম করতে চাই, লো করতে চাই, তাহলে আমাদেরকে পাইরোজেনকে কমাতে হবে। ঠিক আছে, কারণ পুরো টেম্পারেচারটা বৃদ্ধি হচ্ছে কার জন্য, পাইরোজেনের জন্য। তাহলে পাইরোজেনকে যদি তুমি কমাতে পারো তাহলেই কিন্তু বডি টেম্পারেচারও কন্ট্রোলে চলে আসবে। তখন আমরা কি করি না, এই টেম্পারেচারটাকে কন্ট্রোল করার জন্য টু ডাউন ফিভার আমরা কি করি দেখো, টু ডাউন ফিভারটাকে আমরা ডাউন করার জন্য কি করি না, উই ইউজ অ্যান্টিপাইরেটিক ড্রাগস। আমরা কি করি না, পাইরোজেনের বিরুদ্ধে কাজ করবে এরকম ড্রাগস ব্যবহার করি, যেটাকে আমরা বলছি অ্যান্টিপাইরেটিক ড্রাগস। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যেমন প্যারাসিটামল। যেমন আমাদের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, আমরা যে প্যারাসিটামল খাই, প্যারাসিটামলস, তো এই যে প্যারাসিটামলস এটা কি, এটা হচ্ছে একটা অ্যান্টিপাইরেটিক ড্রাগ। তার জন্য আমাদের জ্বর এলে আমরা প্যারাসিটামল খাই, কী জন্য, আমাদের বডি টেম্পারেচারকে লো করার জন্য। এবার একটা কোশ্চেন তোমরা যদি করো যে যদি বডি টেম্পারেচারটা বাড়লে পরে প্যাথোজেনের এনজাইমটা কাজ করতে না পারে, সেটা তো আমাদের ভালো, তাহলে আমরা শুধু শুধু অ্যান্টিবায়োটিক ড্রাগ হয়ে পরে আমাদের বডি টেম্পারেচারকে কন্ট্রোল করতে যাচ্ছি কেন। দেখো যখন এই টেম্পারেচারটা ইনক্রিজ হয় তখন যেমন এই প্যাথোজেনের এনজাইমটা কাজ করতে পারে না, তার সাথে সাথে আমাদের বডির যে ন্যাচারাল যে এনজাইমগুলো তারাও তো কাজ করতে পারবে না। তারাও তো একটা এনজাইম, তারাও তো একটা নির্দিষ্ট টেম্পারেচারে কাজ করবে। তাহলে প্যাথোজেনের এনজাইমের সাথে সাথে আমাদের বডির টেম্পারেচারও কী হবে না, আমাদের যে বডির যে এনজাইমগুলো সেগুলো কী হবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তার জন্য দেখবে বিশেষ করে আমাদের ডাইজেস্টিভ গ্ল্যান্ডের যে সমস্ত এনজাইমগুলো আছে সেগুলো প্রপার কাজ করে না, কেন, বডি টেম্পারেচার বেড়ে যায়। তার জন্য দেখবে আমাদের যদি ফিভার আসে তখন আমাদের খাদ্যের ঠিকঠাক পাচিত হয় না, খিদা পায় না, তোমার খেতে মন করে না। তার কারণ কি, তার কারণ যখন টেম্পারেচারটা ইনক্রিজ হয়ে গেছে তখন তোমার ডাইজেস্টিভ গ্ল্যান্ডের যে সমস্ত উৎসেচকগুলো আছে সেগুলো সব কী হয়ে যাবে, প্রপার কাজ করতে পারে না। তাহলে এটাও আমাদের কাছে প্রবলেম। তখন আমরা কি করি না, টেম্পারেচারটাকে লো করার জন্য আমরা অ্যান্টিপাইরেটিক ড্রাগ খাই। এবার তোমরা বলবে যদি টেম্পারেচারটা কমে দেয় তাহলে এটার কি হবে, অর্থাৎ প্যাথোজেনের যে এনজাইমটা, না দেখো এটাকে প্যাথোজেনকে মারার জন্য আমাদের আলাদা ধরনের আমরা ড্রাগ ব্যবহার করি, যেমন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল ড্রাগস আমরা ব্যবহার করি। তার মানে পুরো ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি ড্রাগস না নাও তাহলে সেই প্যাথোজেনের বিরুদ্ধে ন্যাচারালি তোমার প্রতিরোধ করার ক্ষমতা আমাদের বডির আছে, কিন্তু আমরা আমাদের বডিকে সেই বলতে পারো কষ্টটা করতেই দিই না।
আমরা পুরো মেকানিজমটাকে আর্টিফিশিয়ালি করতে চাইছি। কীরকম দেখো, টেম্পারেচার বেড়ে গেছে সেটাকে কমিয়ে দিচ্ছি আমাদের ড্রাগস নিয়ে পড়ে, আবার প্রপার যে প্যাথোজেনটা তোমাকে অ্যাটাক করেছে তাকেও তুমি নষ্ট করছো প্রপার তুমি ড্রাগ দিয়ে। তাহলে তোমার যেটা ন্যাচারাল মেকানিজম বডির সেটাকে তুমি হতেই দিচ্ছ না। কিন্তু যদি তুমি ব্যবহার না করো তাহলে কিন্তু ন্যাচারাল মেকানিজমে তোমার বডি স্লো কাজ করবে, কিন্তু কাজ তো করবে। বডি টেম্পারেচার ইনক্রিজ হবে, প্যাথোজেনের এনজাইমকে কী করবে, ডিক্রিজ করবে তার অ্যাক্টিভিটিকে, বলতে পারো এনজাইমটাকে নষ্টই করে দেবে, কাজেই করতে পারবে না। তাহলে ধীরে 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 তুমি রিকভারি করবে। কিন্তু আমরা কি করি, পুরো মেকানিজমটাকে ন্যাচারালি হতে না দিয়ে আমরা ফাস্ট করার জন্য টেম্পারেচারটাকে আমরা ইনক্রিজ করে দিই অ্যান্টিবায়োটিক ড্রাগ দিয়ে, তার সাথে সাথে স্পেসিফিক প্যাথোজেন যেটা, সেই প্যাথোজেনটাকেও আমরা কি করি না, নষ্ট করার জন্য আলাদা করে স্পেসিফিক ড্রাগ ব্যবহার করি। বোঝা গেছে? তাহলে এই যে ফিভার, এই ফিভারটা হচ্ছে আমাদের এক ধরনের বলতে পারো ডিফেন্স মেকানিজম। আশা করি পুরো ব্যাপারটা সবার ক্লিয়ার হয়ে গেছে, কারো কোনো কোশ্চেন নেই, তাই তো? দেখো, আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে। যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে, যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, ঠিক আছে? চলো এবারে দেখো, তাহলে সেকেন্ড লাইন ডিফেন্সের আন্ডারে আমরা 3 নম্বর যে টাইপটা পড়লাম সেটা হচ্ছে ফিভার। তাহলে একে ছিল আমাদের সেলুলার ব্যারিয়ার, দুইয়ে আমাদের কি না, দুইয়ে আমাদের ছিল সেটা হচ্ছে ইনফ্লামেটরি ব্যারিয়ার, আর 3 হচ্ছে ফিভার। এবারে দেখো 4 নম্বর আমাদের আরেকটা ডিফেন্স মেকানিজম আছে সেকেন্ড লাইনের আন্ডারে, সেটা কি দেখো। চলো নেক্সট যদি আমরা দেখি 4 নম্বর, দেখো 4 নম্বর আমরা যদি দেখি সেটা হচ্ছে সাইটোকাইন ব্যারিয়ার। চলো 4 নম্বর আমরা যে সেকেন্ড লাইনটার আন্ডারে টাইপ দেখবো সেটা হচ্ছে সাইটোকাইন ব্যারিয়ার। দেখো সাইটোকাইন ব্যারিয়ার মানে কি, মনে রাখবে সাইটোকাইন ব্যারিয়ার মানে, সাইটোকাইন হচ্ছে ক্লাস অফ প্রোটিন, অর্থাৎ কিছু প্রোটিন আছে যেগুলো জীবাণুকে প্রতিরোধ করার জন্য ব্যবহৃত হয়, আমাদের শরীরে তৈরি হয়, তাকে একটা ক্লাসের আন্ডারে রাখা হয়েছে, সেই ক্লাসটা হচ্ছে সাইটোকাইন। ওকে, যেমন কিছুক্ষণ আগেই তোমরা পড়লে যে আমাদের ডাব্লিউবিসি রিলিজ করছে ইন্টারলিউকিন। তাহলে ইন্টারলিউকিন কি একটা প্রোটিন যে কি করছে, জীবাণুর বিরুদ্ধে লড়াই করছে। তাহলে এই যে ইন্টারলিউকিন এটাও কিন্তু একটা সাইটোকাইনের আন্ডারে, অর্থাৎ সাইটোকাইন যে ক্লাসটা তার আন্ডারে কিন্তু ইন্টারলিউকিন প্রোটিনটা। সেম এখানে আমরা আরেকটা প্রোটিনের নাম পড়বো সেটা হচ্ছে ইন্টারফেরন্স। সেম আমরা এখানে আরেকটা প্রোটিনের নাম পড়বো সেটা হচ্ছে ইন্টারফেরন্স। ওকে, এটাও দেখো সাইটোকাইনিন ব্যারিয়ারের আন্ডারে কিন্তু। এখন দেখো এই যে ইন্টারফেরন ব্যাপারটা কি, আচ্ছা এটাকে শর্ট ফর্ম আমরা আইএনএফও বলতে পারি, এটাকে শর্ট ফর্ম আমরা আইএনএফও কিন্তু বলতে পারি ইন্টারফেরনকে। চলো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় দেখা যাক। মনে করো তোমার শরীরে কোনো একটা ভাইরাস অ্যাটাক করেছে, কোনো একটা প্যাথোজেন অ্যাটাক করেছে, তাহলে সে গিয়ে পরে কোনো একটা কোষে প্রবেশ করেছে। সাপোজ মনে করো তোমার একটা কোনো কোষ আছে, সাপোজ এটা হচ্ছে মনে করো একটা কোনো কোষ, দেখো এটা মনে করো একটা কোনো কোষ তোমার, এখানে কোনো একটা ভাইরাস অ্যাটাক করেছে। তাহলে ভাইরাসটা কীরকম দেখো, ভাইরাস যে কোনো হতে পারে, আমি এখানে বোঝাবার জন্য জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো তোমাকে কোনো একটা ভাইরাস অ্যাটাক করেছে, একটা ভাইরাস অ্যাটাক করেছে। এবারে ভাইরাসের মধ্যে মনে করো একটা কোনো একটা জেনেটিক ম্যাটেরিয়াল আছে, এর মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএও হতে পারে আবার আরএনএও হতে পারে। চলো আমি ধরে নিচ্ছি কোনো একটা। আচ্ছা আমাদের যে কোষ, যে কোষটাকে অ্যাটাক করছে, আমাদের কোষের কী আছে, আমাদের কোষের নিউক্লিয়াস আছে। আচ্ছা আমাদের কোষের নিউক্লিয়াসের ভিতরে আমাদের নিজস্ব কী আছে, আমাদের নিজস্ব ডিএনএ আছে, যেটা আমাদের ক্রোমাটিন তন্তু হিসাবে নিউক্লিয়াসের ভিতরে থাকে। অর্থাৎ আমাদের ডিএনএটা নিউক্লিয়াসের ভিতরে ফিট হওয়ার জন্য ঘন হয়ে যায়, তখন সেটাকে আমরা কী বলি, ক্রোমাটিন তন্তু। এখন দেখো এই যে ভাইরাস এ কী করবে, এর জেনেটিক মেটেরিয়ালটাকে আমাদের কোষের মধ্যে প্রবেশ করবে, কিন্তু ওর বাকি যে খোলকটা প্রোটিনের সেটা আউটসাইড দ্য সেল, সেলের বাইরেই থাকবে, আমাদের বডির বাইরেই থাকবে। ও শুধুমাত্র প্রবেশ করাবে সেলের মধ্যে ভাইরাসটা কাকে, ওর জেনেটিক ম্যাটেরিয়ালটাকে। এবার ওর যে জেনেটিক ম্যাটেরিয়ালটা সেটা এসে পরে আমাদের যে ডিএনএ তার সাথে ইনকর্পোরেট হয়ে যাবে, আমাদের যে ডিএনএ তার সাথে ইনকর্পোরেট হয়ে যাবে। এখানে আরেকটা কথা বলি, দেখো যদি ওদের জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ হয় তাহলে কোনো প্রবলেম নেই, সেই ডিএনএ এসে পরে আমাদের নিউক্লিয়াসের ডিএনএর মধ্যে ইনকর্পোরেট হয়ে যাবে। কিন্তু মনে করো যদি ওদের জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ হয়, তখন তো সেই আরএনএ এসে পরে আমাদের বডির যে নিউক্লিয়াসের যে ডিএনএ তার মধ্যে ইনকর্পোরেট হতে পারবে না, কারণ সেটা আরএনএ। তখন ওরা কি করে,
না রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে। কি পদ্ধতিতে? রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে তারা তাদের যে আরএনএটা সেটাকে প্রথমে ডিএনএ করে নেয়, তারপর সেই ডিএনএটাকে আমাদের ডিএনএর মধ্যে ইনকর্পোরেট করে। অর্থাৎ যদি ওদের জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ হয় তাহলে কোনো প্রবলেমই নেই, এসে পরে ইনকর্পোরেট হয়ে যাবে ডাইরেক্ট। কিন্তু যদি ওদের জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ হয়ে যায় তখন ওরা কী করবে না রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে ওদের আরএনএটাকে প্রথমে ডিএনএতে কনভার্ট করবে, তারপর সেই ডিএনএকে এসে পরে আমাদের যে জেনেটিক ম্যাটেরিয়াল তার মধ্যে ইনকর্পোরেট করবে। ঠিক আছে, ইনকর্পোরেট করলো। কিন্তু দেখো ও ইনকর্পোরেট করার পরে এবারে আমাদের ডিএনএ যখন রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন তৈরি করবে, তার সাথে সাথে আমাদের ডিএনএর সাথে সাথে বা যে ভাইরাল যে ডিএনএ তারও কী হবে প্রোটিন তৈরি হবে। তার মানে আমাদের বিভিন্ন প্রোটিন তৈরির সাথে সাথে ভাইরাসের প্রোটিনও তৈরি হতে থাকবে এবং ভাইরাস সেই প্রোটিনটাকে ইউটিলাইজ করে পরে তাদের সংখ্যা আমাদের কোষের মধ্যে বৃদ্ধি করবে। কিন্তু তার বিরুদ্ধে আমাদের একটা ডিফেন্স মেকানিজম আছে। সেই ডিফেন্স মেকানিজমটা কী দেখো, যখন কোনো একটা বহিরাগত জেনেটিক বস্তু বা ডিএনএ বলো বা আরএনএ বলো, সে যে কোনো জেনেটিক বস্তু যদি প্রবেশ করে আলটিমেটলি সেটা ডিএনএ হিসাবে আমাদের জেনেটিক ম্যাটেরিয়ালের সাথে যোগ হবে। ঠিক আছে, তো যখনই কোনো বহিরাগত জেনেটিক বস্তু এসে পড়ে আমাদের বলতে পারো ডিএনএর মধ্যে যখন প্রবেশ করে, তখন আমাদের ডিএনএর মধ্যে স্পেসিফিক একটা জিন আছে, সে কী করবে সঙ্গে সঙ্গে সক্রিয় হবে, অ্যাক্টিভ হয়ে যাবে এবং অ্যাক্টিভ হওয়ার পর সে সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা প্রোটিন তৈরি করবে। এবং সে কি প্রোটিন তৈরি করবে না সঙ্গে সঙ্গে কী করবে রিলিজ ইন্টারলিউকিন, সে রিলিজ করবে ইন্টারফেরন্স, তার মানে আমরা জানি যে ডিএনএর পার্টিকুলার একটা রিজিয়ন যেটাকে আমরা জিন বলি, সে কি করে না প্রথমে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এমআরএনএ তৈরি করে, সেই এমআরএনএ ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন তৈরি করে। ক্লিয়ার? তাহলে এখানেও সেম, যখনই আমাদের ডিএনএর সাথে বহিরাগত কোনো ডিএনএ ইনকর্পোরেট হবে সঙ্গে সঙ্গে আমাদের ডিএনএর পার্টিকুলার ওই যে জিনটা সেটা অ্যাক্টিভ হয়ে পড়ে সে কী করবে না ইন্টারফেরেন্সকে তৈরি করবে। নর্মাল অবস্থায় করবে না, যখন এই বহিরাগত ডিএনএ আমাদের প্রবেশ করবে তখনই সেটা অ্যাক্টিভ হবে এবং তখনই ইন্টারফেরেন্স তৈরি করবে। তাহলে বলো এই যে সেলটা এটা কি ভাইরাল ইনফেক্টেড সেল, তাহলে এটা হচ্ছে ভাইরাল ইনফেক্টেড সেল, কিন্তু বলো এই যে সেলটা বাদ দিয়ে আমাদের আশেপাশে তো সেল আছে, তো ধরে নাও আশেপাশে যে সেল আছে তাকে এখনো ভাইরাসটা কিন্তু অ্যাটাক করতে পারেনি। সাপোজ আমি নেবারিং আরেকটা সেল আঁকছি যে আমাদের আশেপাশে আরেকটা সেল আছে, নেবারিং সেল। ঠিক আছে, চলো একটা নেবারিং সেল আছে। চলো এই যে নেবারিং যে সেলটা আছে সেটাতে কিন্তু এখনো কোনো ভাইরাস অ্যাটাক করেনি। আচ্ছা, এরও নিজস্ব কি আছে, নিজস্ব নিউক্লিয়াসের ভিতরে নিজের ক্রোমাটিন তন্তু আছে। এখন দেখো কি হয়, এই যে সেলটা, এই সেলটার মধ্যে কি থাকবে না একটা রিসেপ্টর থাকবে। রিসেপ্টরস মিনস গ্রাহক। তাহলে এটা কি না এটা হচ্ছে রিসেপ্টর। দেখো রিসেপ্টর মানে গ্রাহক, যে গ্রহণ করে, কাকে গ্রহণ করবে ইন্টারফেরেন্সকে। তাহলে এই যে ইন্টারফেরেন্স যেটা রিলিজ হলো যে প্রোটিনটা, সেই ইন্টারফেরেন্সটা এসে পরে ইন্টারফেরন গ্রাহকে কি হবে যোগ হবে কোথায়, তার পার্শ্ববর্তী জেল সেখানে। এবারে দেখো যখনই ইন্টারফেরন রিসেপ্টরে সংযুক্ত হবে তখনই একটা সিগন্যাল যাবে সেই কোষের ডিএনএর মধ্যে। এখানে কি হবে, সেই কোষের যে ডিএনএ সেখানে কি যাবে, সেখানে একটা সিগন্যাল যাবে। দেখো সেই কোষের ডিএনএর মধ্যে একটা সিগন্যাল যাবে এবং যখনই সিগন্যাল যাবে সেই সিগন্যালটা অ্যাকচুয়ালি কী করে না সেই সিগন্যালটা স্পেসিফিক একটা জিনকে অ্যাক্টিভ করে পরে সেও কিন্তু একটা স্পেসিফিক প্রোটিন তৈরি করবে এবং সেই প্রোটিনটা ভাইরালের প্রোটিনের বিরুদ্ধে কাজ করবে, মানে প্রডিউস অ্যান্টিভাইরাল প্রোটিন। তাহলে এক কথায় বলতে পারি এখানে কি হবে না প্রডিউস অ্যান্টিভাইরাল প্রোটিন। অর্থাৎ ভাইরাস যে প্রোটিনটা তৈরি করবে এখানে তার বিরুদ্ধে কাজ করবে এই প্রোটিনটা। তার মানে এই যে কোষটা যেটাকে অ্যাটাক করছে সেটাকে তো বাঁচানো যাবে না, ঠিক আছে সেটা তো ইনফেক্টেড হয়ে গেছে, কিন্তু তার পার্শ্ববর্তী যে কোষগুলোকে সেটাকে কিন্তু ফার্দার আর অ্যাটাক করতে পারবে না, কারণ অলরেডি তার পার্শ্ববর্তী যে সেগুলো সব অ্যালার্ট হয়ে গেছে এবং যে ভাইরাসটা প্রবেশ করেছে তার প্রোটিনের বিরুদ্ধে অলরেডি ডিফেন্স তৈরি করে নিয়েছে। ক্লিয়ার?
অর্থাৎ তার সাথে সাথে আমি এখানে বলতে পারি এই যে অ্যান্টিভাইরাল প্রোটিনটা যেটা তৈরি করছে এ কী করে না ইনহিবিট ট্রান্সলেশন অফ ভাইরাল প্রোটিন। মনে রাখবে এই প্রোটিনটা কি করে না ইনহিবিট ট্রান্সলেশন অফ ভাইরাল ডিএনএ। ভাইরাল ডিএনএ ট্রান্সলেশন পদ্ধতিটাকে বাধা দেয় কি এই প্রোটিনটা। ব্যাপারটা কি দেখো আমাদের যে ডিএনএ যখন ট্রান্সলেশন হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু পার্টিকুলার ওই বহিরাগত যে ডিএনএটা তার যখন ট্রান্সলেশন হবে সে যখন এমআরএনএ তৈরি করার পর সে যখন পার্টিকুলার প্রোটিন তৈরি করবে তার যখন ট্রান্সলেশন মেকানিজম হবে সেই ট্রান্সলেশন মেকানিজমটাকে বাধা দেবে এই প্রোটিনটা। কোন প্রোটিনটা? যে প্রোটিনটা পার্শ্ববর্তী কোষের মধ্যে এই সিগন্যালের জন্য তৈরি হয়েছে। এবারে বলো ভাইরাসের যদি ট্রান্সলেশন পদ্ধতিটাকে যদি বাধা দিয়ে দিতে পারো তাহলে আর কোনো সমস্যাই নেই, ফার্দার আর পার্শ্ববর্তী কোষের মধ্যে এই ভাইরাসের প্রোটিন তৈরি হবে না। আর এই ভাইরাসের প্রোটিন যদি তৈরি না হয় তাহলে ফার্দার নতুন করে কোনো ভাইরাস তৈরি হবে না। তাহলে যে সেলটাকে অ্যাটাক করছে সেটা ঠিক আছে ইনফেক্টেড, কিন্তু তার পার্শ্ববর্তী যে সেলগুলো সেগুলো কিন্তু সব অ্যালার্ট হয়ে গেল এবং তাদের মধ্যে ডিফেন্স মেকানিজমও তৈরি হয়ে গেল। প্রত্যেকটা কি করছে না ভাইরাসের প্রোটিন তৈরির বিরুদ্ধে প্রোটিন তৈরি করে দিয়েছে। অর্থাৎ এই প্রোটিনটা ভাইরাসের ট্রান্সলেশন পদ্ধতিকে হতে দেবে না। তার সাথে সাথে যদি ভাইরাসের কোনো প্রোটিন তৈরি হয়ে কোনো পার্শ্ববর্তী কোষে চলেও যায় তার বিরুদ্ধেও প্রতিরোধ করবে এই প্রোটিনটা। তাহলে আলটিমেটলি নতুন করে আর পার্শ্ববর্তী কোষের মধ্যে কোনো এই যে অ্যাটাক করেছে যে ভাইরাসটা তার প্রোটিন কিন্তু গ্রো করতে পারবে না। তাহলে আমাদের কি হবে পার্শ্ববর্তী কোষগুলো বেঁচে যাবে। তাহলে এটা কি হচ্ছে কার জন্য হচ্ছে ইন্টারফেরনের জন্য হচ্ছে। দেখো যদি আমি একটু ব্যাক সাইড থেকে বলি তাহলে আমরা যদি বলি যে আমাদের পার্শ্ববর্তী কোষগুলো বেঁচে গেল কেন এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারলো কেন এই পার্টিকুলার প্রোটিনটা তৈরি হলো তার জন্য। কোন প্রোটিনটা? যে প্রোটিনটা ওদের ট্রান্সলেশন মেকানিজমকে বাধা দিচ্ছে বা ওদের প্রোটিনকে বলতে পারো প্রতিরোধ করছে, নষ্ট করে দিচ্ছে। এবারে যদি বলি এই প্রোটিনটা তৈরি হলো কেন এই ডিএনএর মধ্যে পার্টিকুলার ওই জিনটা অ্যাক্টিভ হয়েছে তার জন্য, যে জিনটার জন্য ওই প্রোটিনটা তৈরি হয়েছে। আচ্ছা ওই জিনটা পার্টিকুলার ওই জিনটা তখনই অ্যাক্টিভ হলো কেন ও একটা সিগন্যাল পেয়েছে তার জন্য। আচ্ছা সিগন্যালটা কোথা থেকে পেলো? এই ইন্টারফেরনটা এসে পড়ে ইন্টারফেরন রিসেপ্টরে যোগ হয়েছে তাই সিগন্যালটা পেয়েছে। আর ইন্টারফেরনটা কোথা থেকে তৈরি হলো না ইনফেক্টেড যে কোষ তার ডিএনএর মধ্যে পার্টিকুলার একটা জিন অ্যাক্টিভ হয়ে পড়ে ইন্টারফেরনটা তৈরি হয়েছে। এবারে ওই ইনফেক্টেড সেলের পার্টিকুলার ডিএনএর মধ্যে ওই জিনটা অ্যাক্টিভ কেন হয়েছে? ভাইরাল ডিএনএটা ইনকর্পোরেট হয়েছে তার জন্য। মানে প্রত্যেকটার সাথে রিলেটেড ভাইরাল ডিএনএ ইনকর্পোরেট হবে তবে গিয়ে ওই জিনটা অ্যাক্টিভ হবে তখন ইন্টারফেরন তৈরি হবে। সেই ইন্টারফেরন পার্শ্ববর্তী প্রত্যেকটা কোষের রিসেপ্টরে যোগ হবে তখনই প্রত্যেকটা কোষে সিগন্যাল যাবে তাদের ডিএনএর মধ্যে পার্টিকুলার একটা জিনকে অ্যাক্টিভ করার জন্য। ওই পার্টিকুলার জিনটা অ্যাক্টিভ হবে তবে গিয়ে কি হবে একটা প্রোটিন তৈরি করবে যে কি করবে ভাইরাসের প্রোটিনকে প্রতিরোধ করবে। তাহলে এটা কি ছিল আমাদের? এটা ছিল আমাদের একটা ইন্টারফেরন্স যেটাকে আমরা ওভারঅল একসাথে কি বলছি? ওভারঅল আমরা একসাথে বলছি এটাকে সাইটোকাইন ব্যারিয়ার। ক্লিয়ার? এবারে দেখো নেক্সট আমাদের কি? তাহলে আমাদের অলরেডি আমরা ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম সেটা তো আমাদের কমপ্লিট হয়ে গেল, তার সাথে সাথে আমাদের সেকেন্ড লাইন যে ডিফেন্স মেকানিজম সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে লাস্ট যে আমাদের ডিফেন্স মেকানিজম সেটা হচ্ছে থার্ড লাইন। অর্থাৎ মনে করো কোনো একটা জীবাণু প্রবেশ করেছে, ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম তাকে প্রতিরোধ করতে পারে না, তখন সেকেন্ড লাইন তাকে আটকাবার চেষ্টা করবে। সেকেন্ড লাইনও যদি না পারে সেই জীবাণুটাকে প্রতিরোধ করছে তখন আমাদের থার্ড লাইন ডিফেন্স মেকানিজম কাজে লাগবে। আমাদের থার্ড লাইন যে ডিফেন্স মেকানিজম সেটা অবশ্যই সেখানে কাজে লাগবে। এবার দেখো থার্ড লাইন ডিফেন্স মেকানিজমের কথা যদি বলি তাহলে এটা অ্যাকচুয়ালি কি? দেখো এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অবশ্যই দেখো থার্ড লাইন ডিফেন্স মেকানিজম অবশ্যই কি এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে অর্জিত, অর্থাৎ জন্মগত নয়, জন্মাবার পর তুমি পরিবেশ থেকে এটাকে অর্জন করবে। ঠিক আছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। নেক্সট হচ্ছে ইট ইজ প্যাথোজেন স্পেসিফিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ প্যাথোজেন স্পেসিফিক, অর্থাৎ এই যে ইমিউনিটিটা এটা কিন্তু সবার জন্য নয়, স্পেসিফিক একটা প্যাথোজেনের জন্য। মনে করো তোমার শরীরে করোনা ভাইরাস প্রবেশ করেছে, তাহলে এই যে ইমিউনিটিটা শুধুমাত্র করোনা ভাইরাসের জন্যই, অন্য কোনো প্যাথোজেনের জন্য নয়। তাহলে এটা হচ্ছে একদম প্যাথোজেন স্পেসিফিক। এই ইমিউনিটি একটা ইমিউনিটি যেটা যে প্যাথোজেনের জন্য তৈরি হবে ওই ইমিউনিটি ওই প্যাথোজেনের উপরেই কাজ করবে, অন্য কোনো প্যাথোজেনের উপরে কাজ করতে পারবে না। এবার দেখো এই থার্ড লাইন ডিফেন্সে আমরা যেটা বলছি অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এর কিছু ফিচার্স আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাইরেক্ট লাইন তুলে কোশ্চেন দেয়, ঠিক আছে মনে রাখবে। এর কিছু ফিচার্স আছে, যেমন প্রথমে এটা হচ্ছে স্পেসিফিসিটি। স্পেসিফিসিটি মানে যেটা বললাম প্যাথোজেন স্পেসিফিক, না এই ইমিউনিটিটা একটা নির্দিষ্ট প্যাথোজেনের উপরেই কিন্তু কাজ করবে। যেমন আমরা ভ্যাকসিন যদি এক্সাম্পল হিসেবে ভ্যাকসিনকেই ধরি, মনে করো তোমার শরীরে করোনা ভাইরাসের যদি ভ্যাকসিন দেওয়া হয়
তাহলে তোমার ওই ভ্যাকসিনটা অর্থাৎ ওই ইমিউনিটিটা শুধুমাত্র করোনা ভাইরাসের বিরুদ্ধেই কাজ করবে। ওই ভ্যাকসিনটা অন্য কোনো ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে না। অন্য ভাইরাস তো দূরের কথা, সামান্য করোনা ভাইরাসের যদি স্ট্রেনটা চেঞ্জ হয়ে যায় তাও কাজ করবে না, এতটাই স্পেসিফিক। মানে পার্টিকুলার ওই ভ্যাকসিনটা করোনা ভাইরাসের যে স্ট্রেনটার জন্য তৈরি করা হয়েছে শুধুমাত্র ওই স্ট্রেনটার জন্যই কাজ করবে। যদি সামান্য স্ট্রেনটাও চেঞ্জ হয়ে যায় তাও ওই ভ্যাকসিনটার কাজ করবে না। আমরা বুঝতে পারছো যে কতটা স্পেসিফিক, একদম প্রপার যেটার জন্য তুমি ওটাকে তৈরি করেছো ভ্যাকসিনটাকে, সেই তার বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে, অন্য কারোর বিরুদ্ধে পারবে না, একদম হাইলি স্পেসিফিক। এবারে বলো, যদি হাইলি স্পেসিফিক হয় তাহলে অবশ্যই ডাইভার্সিটিটা ইনক্রিজ করবে। ডাইভার্সিটি বলতে নাম্বার, সংখ্যাটা বা বেশি হবে, সে তো হবেই। এক একটা প্যাথোজনের জন্যে যদি এক একটা তোমাকে ইমিউনিটির জিনিস যদি তোমাকে জানতে হয়, মনে করো এক একটা প্যাথোজেন, প্রত্যেকটা প্যাথোজেনের জন্য এক একটা যদি তুমি ভ্যাকসিন তৈরি করো, তাহলে কত ভ্যাকসিন তৈরি হবে ভাবো। ইভেন কি এক একটা প্যাথোজেনের প্রত্যেকটা স্ট্রেনের জন্য যদি আবার করো, তাহলে একবার তুমি কল্পনা করো যে সংখ্যাটা কোন জায়গায় দাঁড়াবে ভ্যাকসিনের। যে প্রত্যেকটা প্যাথোজেন, আবার প্যাথোজেনের প্রত্যেকটা স্ট্রেনের জন্য যদি স্পেসিফিক তুমি ভ্যাকসিন তৈরি করো, তাহলে কত সংখ্যায় কত বেশি হবে। মানে ডাইভার্সিটি ইনক্রিজ হবে, সংখ্যা অনেক বৃদ্ধি হবে কিসের, আমাদের ভ্যাকসিনের। তাহলে এখানে আমরা বলতে পারি যে ডাইভার্সিটি, সে ডাইভার্সিটিটা অনেক বেশি, ডাইভার্সিটিটা অনেক বেশি। কেন? কারণ এই স্পেসিফিসিটির জন্য, যে একটা ভ্যাকসিন প্রপার একটা জীবাণুর বিরুদ্ধে, ইভেন কি একটা জীবাণুর একটা স্পেসিফিক স্ট্রেনের উপরেই কাজ করছে, তাহলে সংখ্যাটা তো বেশি হবেই, মানে ডাইভার্সিটিটা অনেক বেশি। তখন আমি ভ্যাকসিনটাকে একটা এক্সাম্পল নিয়ে বলছি, ভ্যাকসিনটাকে আমি একটা এক্সাম্পল নিয়ে বলছি। তোমার শরীরে ন্যাচারালিও কিন্তু থার্ড লাইন ডিফেন্স হতে পারে, বুঝতে পারলে? মনে করো তোমার শরীরে কোনো একটা জীবাণু প্রবেশ করলো, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন আটকাতে পারলো না, থার্ড লাইন অর্থাৎ ওই জীবাণুটার বিরুদ্ধে তোমার শরীরে কোনো অ্যান্টিবডি তৈরি হলো, তাহলে ওই অ্যান্টিবডিটা ওই জীবাণুর বিরুদ্ধেই কাজ করবে। পরবর্তী ক্ষেত্রে যদি অন্য কোনো একটা জীবাণু প্রবেশ করে, তখন ওই যে অ্যান্টিবডিটা, সেই অ্যান্টিবডিটা কিন্তু ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে অর্থাৎ ওই প্যাথোজেনটার বিরুদ্ধে কাজ করতে পারবে না। কিন্তু আমি ভ্যাকসিনটাকে উদাহরণ নিয়ে আর কি বলছি পুরো ব্যাপারটা। ওকে, চলো নেক্সট কি, নেক্সট বলেছে মেমোরি। অর্থাৎ মনে করো কোনো একটা জীবাণু তোমার শরীরে যদি প্রবেশ করে, তাহলে সেই জীবাণুটার বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হবে, সেই অ্যান্টিবডিটা মনে রেখে নেয় যে এই অ্যান্টিজেনটা বা এই প্যাথোজেনটা কেমন। ওই প্যাথোজেনটা নেক্সট টাইম যদি তোমার শরীরে আবার প্রবেশ করে, তাহলে কিন্তু ও মনে রেখে নেয় যে অ্যাকচুয়ালি ওই প্যাথোজেনটা কীরকম। তখন অটোমেটিক সে কী করবে না, তার বিরুদ্ধে লড়াই করবে। ভ্যাকসিনের ক্ষেত্রে তো তাই হয়, তোমাকে শরীরে ভ্যাকসিনটা আগেই দিয়ে দেওয়া হয়। কেন দিয়ে দেওয়া হয়? এখানে মেমোরি সেলকে কাজে লাগানো হয়। অর্থাৎ তোমাকে কি করানো হয়, তোমার শরীরে একটা ট্রায়াল ম্যাচ খেলানো হয়। অর্থাৎ তোমার শরীরে অ্যান্টিবডিটা অলরেডি জেনে রাখে যে পার্টিকুলার ওই জীবাণুটা কীরকম। পরবর্তী ক্ষেত্রে যখন ওই জীবাণুটা তোমার শরীরে অ্যাটাক করবে, তখন তার বিরুদ্ধে লড়াই করবে। এটাকে আমরা কি বলি, মেমোরি, অর্থাৎ মনে রাখা। আর 4 নম্বরের ফিচার্স হচ্ছে, সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন মানে কি? ডিসক্রিমিনেশন মানে বলতে পারো জাজ করা। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে মনে করো কোনো একটা প্রোটিনকে বা কোনো একটা জীবাণুকে নষ্ট করবে। তো যখন কোনো একটা প্রোটিনকে সে নষ্ট করবে, তার আগে ওকে তো জাজ করতে হবে যে এই প্রোটিনটা আমার নিজের শরীরের না অন্য কারো। তাহলে জাজ করাটা সবচেয়ে প্রথম একটা জরুরি ব্যাপার। তাহলে এ কী করে না, যদি আমাদের সেলফ কোনো প্রোটিন হয়, তাহলে কি করবে না, নো রেসপন্স, তার বিরুদ্ধে কোনো রেসপন্স করবে না, নো রেসপন্স, নো রেসপন্স। কিন্তু যদি মনে করো নন সেলফ, আমাদের নিজস্ব কোনো প্রোটিন না হয়, বহিরাগত কোনো প্রোটিন হয়, অর্থাৎ আমার শরীরে কোনো একটা ভাইরাস অ্যাটাক করছে, কোনো একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করছে, সেই রকম ধরনের কোনো প্রোটিন হয়, অর্থাৎ যদি নন সেলফ হয়, তখন কী করবে না, রেসপন্স করবে। তখন কী করবে, রেসপন্স করবে। তাহলে এটাকে কি বলবো, যে সেলফ নন সেলফ, নিজের আর অপরের এই জিনিসটাকে জাজ করা, এটাকে আমরা কি বলবো, ডিসক্রিমিনেশন। তাহলে মনে রাখবে থার্ড লাইন ডিফেন্সের এই 4টা ফিচার্স মনে রাখবে। এক, স্পেসিফিসিটি, অর্থাৎ প্রপার প্যাথোজেনের জন্য প্রপার কিন্তু ইমিউনিটি থাকবে। সেকেন্ড হচ্ছে ডাইভার্সিটি, যখনই স্পেসিফিসিটি হবে ডাইভার্সিটি তো বাড়বেই। মেমোরি, অর্থাৎ যখন একটা জীবাণু প্রবেশ করে, তার বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হবে, সে মনে রেখে নেয় ওই প্যাথোজেনটাকে। নেক্সট টাইম যখন ওই প্যাথোজেনটা অ্যাটাক করবে, অবশ্যই তার বিরুদ্ধে কিন্তু সেই মেমোরি সেল কী করবে, অলরেডি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে। আর ডিসক্রিমিনেশন মানে জাজ করা, যে কোন প্রোটিনটা আমাদের নিজেদের বডির, কোন প্রোটিনটা আমাদের বাইরের, এবং জাজ করার পর সে ডিসিশন নিলে রেসপন্স দিবে কি দিবে না। তাহলে এই ফিচার্সগুলো আছে কার, আমাদের থার্ড লাইন ডিফেন্সের আন্ডারে। এবার থার্ড লাইন ডিফেন্সের আন্ডারে অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তার মধ্যে একটা ভ্যাকসিনও পড়ছে। অর্থাৎ ভ্যাকসিনের যদি আমরা ফিচার্স বলি, সেখানে কিন্তু এই 4টা ফিচার্সই তুমি পাবে। তাহলে ভ্যাকসিন যখন আমরা আলাদা করে পড়বো, তখন বলবো। এখানে আমরা ওভারঅল বলছি থার্ড লাইন ডিফেন্স মেকানিজমটা কী, কিন্তু ব্যাপারটা সেই একই, ভ্যাকসিনটা হচ্ছে অ্যাকচুয়ালি থার্ড লাইন ডিফেন্সের আন্ডারে। তাহলে এই সমস্ত ফিচার্সগুলো কিন্তু থাকে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে,
ঠিক আছে, অর্জিত যে অনাক্রম্যতা তার মধ্যে এই সমস্ত ফিচার্সগুলো থাকে। চলো এবার এই মেমোরি সেলটা কেমনভাবে কাজ করে এটাকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। মনে করো সাপোজ আমাদের শরীরে কোনো একটা প্যাথোজেন প্রবেশ করলো, মনে করো আমাদের শরীরে কোনো একটা প্যাথোজেন প্রবেশ করলো, এটা মনে করো কোন একজন হচ্ছে রামলাল সামলাল কেউ হোক একজন হচ্ছে, ঠিক আছে। চলো এর শরীরে মনে করো কোনো একটা অ্যান্টিজেন প্রবেশ করলো, সাপোজ অ্যান্টিজেন মানে যে কোনো বহিরাগত বস্তুকে আমরা অ্যান্টিজেন বলি, শুধুমাত্র তার মলিকুলার ওয়েটটা 10,000 ডাল্টনের বেশি, তোমরা পড়বো অ্যান্টিজেন কি। তাহলে কোনো একটা প্যাথোজেন অ্যাটাক করলো, মনে করো সাপোজ আমি ধরছি এটা হচ্ছে অ্যান্টিজেন, আমাদের শরীরে অ্যাটাক করলো, ঠিক আছে। যখন অ্যাটাক করলো তখন আমাদের যে বি লিম্ফোসাইট আছে, আমাদের যে ভি লিম্ফোসাইট আছে, এই বি লিম্ফোসাইট কি করবে না, এই যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনের বিরুদ্ধে সে কি করবে না একটা প্রোটিন তৈরি করবে যেটাকে আমরা অ্যান্টিবডি বলি, এবং এই অ্যান্টিবডিটা কি করবে, ক্যাচ করবে এবং তাকে নষ্ট করবে। ক্লিয়ার? কিন্তু মনে রাখবে যখন এই অ্যান্টিজেনটাকে বি লিম্ফোসাইট সেটাকে রিসেপ্ট করবে, সঙ্গে সঙ্গে এই যে বি লিম্ফোসাইট এর সঙ্গে সঙ্গে ডিভাইড করবে দুটো সেলে, ডিভাইড করে যাবে দুটো সেলে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। সে দুটো সেল কি কি, একটা হচ্ছে মেমোরি সেল, দেখো একটা হচ্ছে মেমোরি সেল, আরেকটা হবে সে প্লাজমা সেল, আরেকটা কিসে কনভার্ট হবে, প্লাজমা সেল। এই যে যেটা প্লাজমা সেল, এই প্লাজমা সেল কি করবে দেখো, এই অ্যান্টিবডি তৈরি করবে, প্রোডিউস অ্যান্টিবডি। তাহলে প্লাজমা সেল কি করবে, অ্যান্টিবডি তৈরি করবে, এবং এই অ্যান্টিবডি এই যে অ্যান্টিজেন সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু এই যে মেমোরি সেল কি করবে, এই যে অ্যান্টিজেনটা যে প্রবেশ করলো তাকে কিন্তু চিহ্নিত করে রাখবে। একটু আগে আমি যে ফিচার্সগুলো বললাম, ঠিক আছে, তার মধ্যে একটা ছিল মেমোরি, অর্থাৎ যে অ্যান্টিজেনটা প্রবেশ করছে তাকে মনে রাখা। তাহলে মেমোরি সেল কি করবে, তাকে মনে রাখবে। আচ্ছা এটা মনে করো ফার্স্ট টাইম, এবার মনে করো সেম টু সেম অ্যান্টিজেন তোমার শরীরে 2 নম্বর বার কখনো প্রবেশ করলো, করতেই পারে। সেকেন্ড টাইম, সাপোজ আমি বলছি সেকেন্ড টাইম যখন ওই সেম অ্যান্টিজেন, যে অ্যান্টিজেনটা আগে প্রবেশ করেছে তোমার শরীরে একবার, সেম অ্যান্টিজেন যখন তোমার শরীরে প্রবেশ করবে তখন কি হবে বলো তো, তখন এই যে মেমোরি সেল, সেই মেমোরি সেল কিন্তু এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। এই যে এই মেমোরি সেল কি করবে না, মেমোরি সেল তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে এবং এই যে সেম যে অ্যান্টিজেনটা প্রবেশ করেছে এর বিরুদ্ধে লড়াই করবে, ঠিক আছে। তাহলে কি করবে, মেমোরি সেল এর বিরুদ্ধে অ্যান্টিবডি প্রডিউস করবে এবং সেই অ্যান্টিবডি কি করবে না, একে প্রতিরোধ করবে। তাহলে তখন দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি দাঁড়ালো, প্রথমে যখন তোমার শরীরে অ্যান্টিজেনটা প্রবেশ করলো তখন তাকে আমাদের বি লিম্ফোসাইট অ্যান্টিবডির মাধ্যমে তাকে ক্যাচ করলো, এবং সঙ্গে সঙ্গে সেই বি লিম্ফোসাইটটা দুটো সেলে কনভার্ট হয়ে যাচ্ছে, একটা হচ্ছে মেমোরি সেল আর একটা হচ্ছে প্লাজমা সেল সেই মুহূর্তে ওকে নষ্ট করার জন্য, অর্থাৎ ফার্স্ট টাইম যে অ্যান্টিজেনটা এসেছে তার জন্য অ্যান্টিবডি তৈরি করবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মেমোরি সেল ওই যে অ্যান্টিজেনটা এসেছে তাকে মেমোরিতে রেখে নিল, অর্থাৎ তাকে চিহ্নিত করে নিল। অ্যাকচুয়ালি ভ্যাকসিনের ক্ষেত্রেও এই মেকানিজমটাই হয়, তার জন্যই তো ভ্যাকসিন তোমার শরীরে দেওয়া হয় আগেই, অর্থাৎ তোমার শরীরে ইমিউনিটি তৈরি হচ্ছে আগেই, অর্থাৎ ওই পার্টিকুলার তোমার যার ভ্যাকসিন দিচ্ছ তাকে চিহ্নিত করে নিচ্ছে আমাদের বডি আগেই, তারপর তাকে মনে রাখছে। যখন পরবর্তী ক্ষেত্রে ওই প্যাথোজেন তোমার শরীরে প্রবেশ করবে তখন ওই মেমোরি সেল তার বিরুদ্ধে কি করবে, লড়াই করবে। ঠিক ভ্যাকসিনে এই মেকানিজমটাকেই কাজে লাগানো। অ্যাকচুয়ালি ভ্যাকসিন মানে কি, তোমার শরীরে যে প্যাথোজেনটার বিরুদ্ধে তোমাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি সেই প্যাথোজেনটাকে মৃত অবস্থায় তোমার শরীরে প্রবেশ করানো হচ্ছে। কেন, যাতে তোমার শরীর ওই পার্টিকুলার প্যাথোজেনটাকে চিহ্নিত করে এবং সেই প্যাথোজেনের বিরুদ্ধে মেমোরি সেল তৈরি করে রাখে। এবারে সত্যিকারের যখন ওই প্যাথোজেনটা তোমার শরীরে অ্যাটাক করবে অলরেডি তো তার বিরুদ্ধে তোমার শরীরে মেমোরি সেল তৈরি হয়েই গেছে। তাহলে ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু এই মেকানিজমটা কাজে লাগানো হয়।
ঠিক আছে, তাহলে এটা ছিল কি আমাদের থার্ড লাইন ডিফেন্স মেকানিজম। তাহলে থার্ড লাইন ডিফেন্স মেকানিজম আমরা কি বুঝলাম, ফার্স্ট সেকেন্ড দুটোতেই যদি জীবাণু প্রতিরোধ না হয় তখন আমাদেরকে থার্ড লাইন ডিফেন্স মেকানিজমের সাহায্য নিতে হয়। থার্ড লাইন ডিফেন্স মেকানিজম তোমার শরীরে অটোমেটিক হতে পারে, অর্থাৎ আজ তোমার শরীরে একটা জীবাণু প্রবেশ করেছে, তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে, মেমোরি সেল তাকে মনে রেখেছে, পরবর্তী ক্ষেত্রে সেম ওই প্যাথোজেনটা যখন অ্যাটাক করবে অলরেডি তার বিরুদ্ধে মেমোরি সেল তৈরি হয়েছে, এটাও থার্ড লাইন ডিফেন্স মেকানিজম। অথবা এমনও হতে পারে তোমার শরীরে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু থার্ড লাইন ডিফেন্স মেকানিজম। অর্থাৎ থার্ড লাইন ডিফেন্স মেকানিজম তোমার শরীরে ন্যাচারালিও তৈরি হতে পারে আর ভ্যাকসিনের থ্রু কিন্তু তৈরি হতে পারে। আলটিমেটলি থার্ড লাইন ডিফেন্স মেকানিজম কী করে না, কোনো একটা জীবাণুকে চিনে নেওয়া, চিহ্নিত করে রাখা, পরবর্তী ক্ষেত্রে ওই জীবাণু যদি প্রবেশ করে তার বিরুদ্ধে লড়াই করে, ব্যাপারটা ইজি হয়ে যায়, কারণ তার পরিচিত হয়ে যায়, আগের থেকে ওই প্যাথোজেনটাকে কী করেছে, চিনে রেখেছে, তার জন্য দরকার হয় মেমোরি সেলের জন্য। বুঝা গেছে? এবারে থার্ড লাইন ডিফেন্স মেকানিজমের স্পেসিফিক যে ক্যারেক্টারগুলো অবশ্যই মনে রাখবে যে এটা একদম স্পেসিফিক, অর্থাৎ একটা ইমিউনিটি প্রপার ওই প্যাথোজেনের বিরুদ্ধেই কাজ করবে। তুমি যদি ভ্যাকসিন দিয়ে উদাহরণ দাও তাহলে একটা প্রপার ভ্যাকসিন প্রপার ওই প্যাথোজেনের বিরুদ্ধেই কাজ করবে। তোমার শরীরে যদি একটা প্রপার কোনো একটা বলতে পারো ইমিউনিটি তৈরি হয়েছে থার্ড লাইন ডিফেন্স মেকানিজমের জন্য, সেটা কিন্তু প্রপার ওই প্যাথোজেনের বিরুদ্ধেই কাজ করবে, মানে একদম স্পেসিফিক। আর স্পেসিফিক যদি হয় ডাইভার্সিটি বেশি হবে। আরেকটা আমরা কি বললাম, মেমোরি সেল, এখানে তো মেমোরি সেল কাজ লাগবেই মেমোরি সেলের। আর 4 নাম্বার আমরা বললাম ডিসক্রিমিনেশন, অর্থাৎ এই ডিফেন্স মেকানিজম অবশ্যই কোনটা নিজের প্রোটিন আর কোনটা বহিরাগত প্রোটিন তাকে জাজ করতে কিন্তু পারে। এটাই ছিল এর স্পেসিফিক ক্যারেক্টার। তাহলে এটা ছিল আমাদের থার্ড লাইন ডিফেন্স মেকানিজম। তাহলে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এবং থার্ড লাইন যে ডিফেন্স মেকানিজম সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ ইমিউনিটির যে ডিফেন্স মেকানিজম সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা দেখব অ্যান্টিজেন কি, অ্যান্টিবডি কি, কেমনভাবে অ্যান্টিজেনকে প্রতিরোধ করে আমাদের শরীরে অ্যান্টিবডি, কেমনভাবে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি কত ধরনের হতে পারে, প্রত্যেকটা স্পেসিফিক দেখব, যেগুলো প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। তারপর আমাদের আরও বিভিন্ন খুব ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন ক্যান্সার আছে, ক্যান্সার বাদ দিয়ে আমাদের এডস আছে, যেগুলো আমরা পরপর সিকোয়েন্স অনুযায়ী লেকচার অনুযায়ী পরপর দেখব। ঠিক আছে?